আজ আকাশের তৃতীয়তম বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে কালই রায়ানকে বলেছিল নিশাদকে নিয়ে তাদের বাসায় যেতে। রাগ ভাঙাতে গিয়ে আর এই কথা বউকে জানাতে পারেনি রায়ান। হাসপাতালে আবিদের মুখ থেকে পুনরায় শুনে স্মরণে এসেছিল, তাই তো পরবর্তীতে বউকে সব বলে দ্রুত বাড়ি চলে এসেছে। তবুও এখন বিকেল গুড়িয়ে সন্ধ্যার শুরু হয়ে গিয়েছে, তাই রায়ান জলদি করার পায়তারা করল। দ্রুত একটা সাদা শার্ট কালো রঙা স্যুটের সাথে ইন করে পরে নিল, মাথার এলোমেলো চুলগুলো আঁচড়ে নিল, হাতে একটা ঘড়ি পেঁচিয়ে নিয়ে গায়ে হালকা পারফিউম মেখে নিয়েই তৈরি হয়ে নিল। ঘড়িতে সময় দেখল 7:12 বাজে। রায়ান আর অপেক্ষা করতে চাইল না, যেহেতু বারবার বলেছে দ্রুত যেতে, তাই জলদি যাওয়ার চেষ্টা করল। ব্লেজারটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল বউয়ের খোঁজে। অর্থির রুমের সামনে এসে দরজা খোলা থাকায় আর নক করল না। তার জানা মতে মা আর বোন আছে নিশাতের সাথে, তাই রুমের ভেতরে প্রবেশ করতে করতেই মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠল, আম্মু তোমাদের হয়েছে? শুরুতে স্বরটা ভারী শোনালেও শেষে তা শান্ত ধীর রূপ ধারণ করল। দর্পণের পৃষ্ঠে একান্ত নারীর মোহনীয় রূপ দেখে চোখ স্থির হল, গলার স্বর অবরোধ শুরু করল, হৃদস্পন্দন হল তীব্রতর। শ্যামবর্ণা রমণীর কাজল দেওয়া ভাষা ভাষা আঁখিদ্বয়ের পানে নিজের নয়নযুগল মিলিত করে নির্নিমেষ তাকিয়ে রইল। ছেলেকে বৌমার পানে এমন করে তাকিয়ে থাকতে দেখে রিমি বেগম আলতো হেসে রুম থেকে বেরিয়ে গেল। অর্থীয়তা অবলোকন করে হাসল। রায়ানের ঘোর ভাঙাতে ডেকে উঠল, ভাইয়া ভাবির তৈরি হওয়া শেষ, কেমন দেখাচ্ছে বলতো? অর্থির আওয়াজ পেয়ে দুজনে ঘোর থেকে বেরিয়ে এলো। পরস্পরের থেকে চোখ সরিয়ে অন্যত্র তাকালো। নিশাত ননদের সামনে লজ্জিত হলেও রায়ানের ভাবগতি ঠাউর করা গেল না। বোনের প্রশ্নের জবাব না দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, তোর ভাবিকে দ্রুত পাঠিয়ে দে, আমি নিচে অপেক্ষা করছি। ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে অর্থি একটু বিরক্তিই হলো বটে। তার বড় আব্বু ঠিকই বলে, তার ভাই একটা বেরসিক। কেন এখন নিজের বউয়ের একটু প্রশংসা করলে কি হতো? তার চাহনিতেই বোঝা যাচ্ছিল বউকে দেখে মুগ্ধ হয়েছিল, তাহলে তার সামনে বলে গেলে কি হতো? তার ভাবির কত ভালো লাগতো শোনে। অর্থি একটা বিরক্তিকর শ্বাস ফেলে ভাবিকে ডেকে বলল, ভাবি চলো তোমাকে নিচ অবধি দিয়ে আসি। নিশাত বসা থেকে উঠে দাঁড়ালো। অর্থির হাত ধরে রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে সদর দরজা পেরিয়ে পার্কিংয়ের কাছে আসলো। সম্মুখে রায়ানকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অর্থিকে বিদায় জানিয়ে গিয়ে গাড়ির ফ্রন্ট সিটে উঠে বসলো নিশাত। নিশাতকে বসতে দেখে রায়ানও ড্রাইভিং সিটে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। ধীর গতিতে এগিয়ে চলছে গাড়িটা। গাড়িতে বসা দুটো মানুষই নিশ্চুপ বসে আছে। গাড়ির জানলা খুলে রাখায় মৃদু বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে মানবী দুটোকে। সন্ধ্যারাত হওয়ায় গাড়ি আর মানুষের ভালোই আনাগোনা সড়ক জুড়ে, তাই বাইরের দৃশ্য দেখার জন্য গাড়িগুলোর হেডলাইটের তীব্র আলোই যথেষ্ট, যদিও আশেপাশে ল্যাম্পপোস্টের আলো জ্বলতে দেখা যাচ্ছে। নিশাত খোলা জানলা দিয়ে মুখ বার করে বাইরের দৃশ্য অবলোকন করতে ব্যস্ত। মানুষের ব্যস্ত পায়ে পথ চলা, গাড়িগুলোর দ্রুত ছুটে চলা, এসব দেখে যেন তাদের নিয়ে ভাবতে ব্যস্ত। রায়ান ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে নিশাতকে দেখছে। চড়ুই পাখি আজ বোবা পাখি হয়ে বসে আছে কেন সেটাই বোঝার চেষ্টা করছে। চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই দেখল রাস্তার পাশে দিয়ে অনেকগুলো ফুলের দোকান। হলুদ বাতির আলোয় ফুলগুলো যেন অন্য রূপ ধারণ করেছে। দোকানগুলো প্রায় পেরিয়ে যাবে, হঠাৎ করেই রায়ান গাড়িতে ব্রেক কষল। অকস্মাৎ ঝাঁকি খাওয়াতে নিশাত বাইরে থেকে চোখ সরিয়ে রায়ানের পানে প্রশ্নার্থক দৃষ্টি দিল। রায়ান সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চারণ করল, 1 মিনিট বসো, আমি আসছি। নিশাত প্রশ্ন করারও সুযোগ পেল না, তার আগেই চলে গেল। নিশাত এত না ভেবে পুনরায় জানলা দিয়ে বাইরে দৃষ্টি দিল। রায়ান কিছু মুহূর্ত পর ফিরে এলো। রায়ান এসেছে বুঝতে পেরে নিশাত এক পলক দাকিয়ে চোখ সরিয়ে নিল। রায়ান সিটে বসে নির্দেশ দিল, তোমার হাতটা দাও। বাক্য শ্রবণ হতেই নিশাত বিস্ময় নিয়ে তাকালো। হঠাৎ হাত চাইছে কেন? ভাবনার মাঝে রায়ান আবারও কথাটা বলে উঠল। নিশাত পুনরায় বাক্য শ্রবণ করে হাতটা বাড়িয়ে দিল। নিজের হাতের উপর রায়ানের হাতের ছোঁয়া পেতেই হাতের পানে তাকিয়ে মুখ হা হয়ে গেল। চোখ দুটোতে রাজ্যের বিস্ময় ভর করল। রায়ান নির্বিঘ্নে হাতে একটা বেলি ফুলের গাঁজরা পেঁচিয়ে দিল। কাজ শেষ করে নিজেই হাত উঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, হয়তো কিছু বোঝার চেষ্টা করল। পরক্ষণেই নিম্নস্বরে আওড়ল, এখন সুন্দর লাগছে বলে হাতটা ছেড়ে দিয়ে পুনরায় গাড়ি স্টার্ট দিল। সামনে তাকিয়ে এক মনে ড্রাইভ করে গেল, যেন এখানে কিছুই হয়নি বা এখানে সে ছাড়া কেউ উপস্থিতি নেই। কিন্তু নিশাতের চোখ থেকে বিস্ময় হটল না। নিজের ডান হাতটা চোখের কাছাকাছি ধরে পলকহীন তাকিয়ে রইল। মাঝে একবার রায়ানের পানেও তাকালো। স্বামীর কাজে হৃদগহনের সুখের ঢেউ শুরু হলেও চোখে মুখে অবাকের রেশ ফুটেই রইল। আকাশের ফ্ল্যাটের লিভিং স্পেসে বসে আছে নিশাত, কোলে বসা ছোট আহাদ। নিশাত এখানে এসেছে প্রায় আধ ঘন্টা হতে চলল। যখন এলো তখন নিশাতকে দেখতে পেয়ে রিমি খুশি হয়ে জড়িয়ে বলেছিল, আরে তোমাকে তো আজ ভীষণ সুন্দর লাগছে নিশাত, আর এত দ্রুত আসার জন্য আমি অনেক খুশি হয়েছি। তারপর ধরে নিয়ে ভেতরে বসিয়ে দিয়েছে, এইটা সেইটা খেতেও দিয়েছে। আর নিশাত ভেতরে ঢোকার সাথেই আহাত তাকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিয়েছিল, তাই তখন থেকেই সে তার কোলে। এক মুহূর্তের জন্য নামায়নি। আকাশেদের বিবাহ বার্ষিকী হলেও আয়োজন খুব বেশি নয় আবার কমও নয়। আকাশেদের আসল বাড়ি ঢাকাতেই, তবে বাড়ি ছেড়ে এখানে একটা ফ্ল্যাটে থাকে বউ বাচ্চাকে নিয়ে চাকরির সুবাদে। আকাশের মা বাবাও আজ এসেছেন। তারা রায়ানকে খুব ভালো করে চেনেন, তাই তার বউকেও খুব সাদরে গ্রহণ করে নিয়েছে। আর শুধু আকাশের ফ্রেন্ডসরা এসেছে।
তবে মুস্কানকে বলেননি, হয়তো ওই ঘটনার জন্যই। এদের সবাইকেই নিশাত একটু আদ্রু চেনে, তাই খুব একটা খারাপ তার লাগছে না। আর আহাত তো আছেই তাকে সাথ দেওয়ার জন্য। আপাতত সবাই লিভিং স্পেসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আকাশ শুধু খাওয়ার আয়োজন করেছিল, তবে তার বন্ধুরা মিলে কেকের আয়োজন করেছে। তাদের একটাই কথা, কেকও কাটতে হবে। সবাই তার জন্যই অপেক্ষা করছে। রিমি তার রুমে বসে হালকা সাজতে ব্যস্ত। নিশাত সেই রুমের বিছানায় আহাতকে নিয়ে মজা করতে ব্যস্ত। রিমি তা খেয়াল করেই হাসি মুখে বলে উঠল, তোমাদের দুটোর খুব ভাব হয়েছে তাই না? মনে হচ্ছে আমি না, তুমিই ওর মা। হাসি মুখের বাক্য শুনে নিশাতও আলতো হাসল। হাসতে হাসতে বলে উঠল, তাহলে ওকে আমাকেই দিয়ে দাও আপু। রিমি হাসি চওড়া করে অকস্মাৎ বলে ফেলল, আহাতকে নেওয়ার কি প্রয়োজন? চাইলে তো তুমি এখন একটা বেবি নিতে পারো। কথাটা শুনতেই নিশাতের কান গরম হয়ে উঠল। হাসি থামিয়ে অবাক হয়ে তাকালো রিমির পানে, কিন্তু মুখে কিছুই বলল না। নিশাতকে চুপ থাকতে দেখে রিমি আয়নার দিক থেকে ফিরে নিশাতের পানে তাকিয়ে বলল, আমি কি কিছু ভুল বললাম? জানি তুমি এখনো একটু ছোট, তবে বিয়ে যেহেতু হয়েছে বাচ্চা নিতেই পারো। তার মানে এটা নয় যে আমি এখন বলেছি বলে এখনই ওইটা, কথার কথা আর কি। আচ্ছা, তোমার আর ভাইয়ের মধ্যে সব ঠিকঠাক আছে তো? রিমি ভেবেছিল তার কথা শুনে হয়তো নিশাতের মন খারাপ হয়েছিল, কারণ একটু হলেও ওদের সম্পর্কের কথা রিমি জানে। তবে রিমিকে ভুল প্রমাণ করে পুনরায় মুখে হাসি ফুটিয়ে বলল, সবই ঠিক আছে আপু। নিশাতের মুখে হাসি দেখে রিমি স্বস্তির শ্বাস ফেলে পুনরায় জিজ্ঞেস করল, শুনেছি ভাইয়া তোমাকে থাপ্পড় মেরেছিল, তা তোমাকে সরি বলেছিল? সে তো সহজে কাউকে সরিই বলে না। প্রশ্নটা শুনতেই নিশাতের হাসি মুখটা ভোঁতা হয়ে উঠল। ভোঁতা মুখেই প্রত্যুত্তর করল, বলেছিল আপু, তবে মেরেছে বলে নয়, জুড়ে মেরেছিল তাই। নিশাতের ভোঁতা মুখের জবাব পেয়ে খিলখিল করে হেসে উঠল রিমি। পুনরায় আয়নার দিকে ফিরে হাসতে হাসতেই বলিল, তাও তো বলেছে। আর হ্যাঁ, আকাশের মুখে শুনেছি ভাইয়া অনেক রাগী, তাই একটু মানিয়ে নিও। রাগী মানুষদের ভালোবাসা কিন্তু অনেক প্রখর হয়, মনে রেখো। নিশাত শুধু শুনল, কোনো প্রতিউত্তর করল না। আলতো হাসি উপহার দিয়ে আহাতকে নিয়ে পুনরায় মজা শুরু করল। রিমি সাজবোজ শেষ হতেই নিশাতকে নিয়ে রুম থেকে বের হলো। রিমি আসতেই সবাই জড়ো হলো রিমি আর আকাশকে ঘিরে। রাত ভালোই হয়েছে, তাই কেক কাটার আয়োজন চলছে। আকাশের মা বাবা আসতেই আকাশ আর রিমি কেক সাজানো ছোট টেবিলটার কাছে দাঁড়ালো। আহাতটা তখনও নিশাতের কোলের মাঝে লেপ্টে আছে। আকাশ আর রিমি ততক্ষণে কেক কেটে একে অপরকে খাইয়ে দিয়ে পাশে দাঁড়ানো সবাইকে খাইয়ে দিল। বন্ধুরা সবাই শুভেচ্ছা জানিয়ে কেক খেলো। রায়ান এতক্ষণ বন্ধুদের সাথেই ছিল। সে আসার পর থেকে খেয়াল করেছে আহাতকে এক মুহূর্তের জন্য কোল থেকে নামায়নি। প্রথম দিন দেখেই বুঝেছিল মেয়েটা বাচ্চাদের অনেক পছন্দ করে। আজ দেখে আরও শিওর হলো। সে সামান্য কেক মুখে পুড়ে দেখল নিশাত একটু একটু কেক আহাদের মুখে দিতে ব্যস্ত, আর হেসে হেসে কিছু বলছে। রায়ান হেঁটে এগিয়ে গিয়ে নিশাতের পাশাপাশি গা ঘেঁষে দাঁড়ালো। নিশাত ততক্ষণে একটু কেক মুখে পুড়তে চাইল। তার আগেই তার খাওয়া রোধ করে দিতে রায়ান তার মুখটা নামিয়ে নিশাতের কানের কাছে নিয়ে ফিসফিস করে শুধালো, বাচ্চাদের খুব ভালো লাগে বুঝি? বরের পানে এক পলক তাকিয়ে আরেকবার আহাদের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে ফুরফুরে স্বরে জবাব দিল, হ্যাঁ, বাচ্চা কার না ভালো লাগে। আর আহাদ বাবুকে দেখেছেন? কত গুলুমুলু একটা বাচ্চা, ঠিক যেন একটা কিউটের ডিব্বা। বলে আহাদকে একটা চুমু খেয়ে মুখে পুনরায় কেক পুড়তে যাবে, তার আগেই রায়ান একই স্বরে বলে উঠল, দেখ, আমাদের একসাথে দুটো বাচ্চা হবে, ওরাও এরকম কিউট হবে, ঠিক তোমার মতো। বলে মুখ উঁচিয়ে ভদ্র মানুষের মতো সোজা হয়ে দাঁড়ালো। অথচ নিশাতের কাশি উঠে গেল। কাশি থামিয়ে অদ্ভুত চোখে তাকালো শান্ত ভদ্র হয়ে দাঁড়িয়ে থাকা স্বামীর পানে। এটা কি মজা ছিল নাকি সিরিয়াস? আর লোকটা কি তার প্রশংসা করলো? যাই হোক, বিষয়টি কত লজ্জাকর। তখন রিমি আপুও একই কথা বলল, যেখানে তারা এখনো এক রুমেই থাকে না, সেখানে বাচ্চার কথা বলছে এই লোক, তাও আবার এমন মুহূর্তে এমন করে। নিশাত লজ্জায় চোখ নমনীত করে নিল। আহাতকে নিয়ে পাশ থেকে সরে পড়ল। তার এখন ভীষণ লজ্জা লাগছে। লোকটা কি সব শুরু করেছে তার থেকে, কেমন অদ্ভুত পরিবর্তন লোকটার। সময়ের কাঁটা এখন 12টে গিয়ে ঠেকেছে। আকাশদের বাড়ির পার্টি শেষ হলেও তাদের বন্ধুদের পার্টি সবে শুরু। আকাশের মা বাবা খাওয়া দাওয়া করে নিজেদের বাড়ি ফিরে গেছে। নিশাত প্রথমবার এসেছে বিধায় রিমি তাকে যেতে দিতে নারাজ, আর বন্ধুরা মিলেও অনেক রিকোয়েস্ট করেছে। আর কাল যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই রায়ান আর বাদ সাধেনি। বউ নিয়ে থেকে গেছে আজকের রাত বন্ধুর বাসায়। খাওয়া শেষ করে সব গুছিয়ে কয় বন্ধু মিলে ওই ফ্ল্যাটের ছাদে বসেছে আড্ডা দিতে। খোলা আকাশের নিচে স্নিগ্ধ বাতাস গায়ে মেখে চার বন্ধু তাদের পুরনো স্মৃতিচারণায় বিভোর। সবাই টুকটাক কথা বলছে আর হাসাহাসি করছে। রায়ানও তাতে থেকে থেকে সায় জানাচ্ছে, যদিও অধরকোণের হাসিটা নিরুদ্দেশ। চার বন্ধু যখনই এমন আড্ডা দেয় বা পার্টি করে, তখনই সবাই মিলে হালকা লাল পানি পান করে থাকে। আজও তার অন্যথা হয়নি। তবে রায়ান এসব থেকে দূরেই থাকে। জীবনে প্রথম যখন একবার কিঞ্চিত পরিমাণ পান করেছিল, তাতেই সে পড়ে পড়ে ঘুমিয়েছিল। আজ তো সাথে নিশাতও আছে, তাই ভুল করে ওসব ছুঁয়ে দেখল না। আর না তো এমনিতে খাওয়ার ইচ্ছে আছে। সে একটা সফট ড্রিঙ্কে চুমুক বসাচ্ছে। তাদের গল্পের মাঝে হঠাৎ আবিদ আজকের মেডিকেলের ঘটনাটা পুনরায় বলল। তখনই আকাশ আবদার করে বলল, ভাই তুই একটু অভিনয় করে দেখাতো ঠিক কি করেছিল রায়ান। প্রস্তাবটা পেতেই আবিদ খুশিতে ঝলমলিয়ে উঠল। সে অভিনয় দেখাতে প্রস্তুত। তখনই রায়ান চোখ রাঙিয়ে বলে উঠল, আবিদ বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, চুপচাপ বস। আবিদ শুনল না সেসব কথা, পাত্তা দিল না রায়ানের চোখ রাঙানি।
হঠাৎ করেই হাস্যরত প্রান্তকে ভরকে দিতে আবিদ নিচু হয়ে প্রান্তের মুখোমুখি হলো। ঝুঁকে রায়ানের মতো এক হাত পাশে রেখে আরেক হাত প্রান্তের গালে রাখল। এত কাছে আসায় আর এভাবে ধরায় প্রান্ত ঘাবড়ে গিয়ে চোখ বড় বড় করে তাকালো। পরক্ষণে রেগে কিছু বলতে যাবে তার পূর্বেই আবিদ তার নিজের মুখটাকে লাজুকলতা বানিয়ে চোখে কামনার দৃষ্টি নিয়ে হাসকিটনে উচ্চারণ করল, হে জান, আই ওয়ানা কিস ইউ ডিপলি, মে আই প্লিজ? কন্ট্রোল করতে পারছি না আর, প্লিজ। আবিদের এমন করায় আকাশ গোল গোল চোখে তাকালো। বোঝার চেষ্টা করলো আবিদ কি করছে, আর প্রান্ত যেন নিজের ভাষাই হারিয়ে ফেলছে। এসব কি বলছে ছেলেটা? আবিদ বলেই থেমে থাকলো না। প্রান্তের ভাবনার মাঝেই তার ঠোঁট দুটি এগিয়ে আনলো প্রান্তের ঠোঁটের কাছাকাছি। এটা চক্ষুজাত হতেই প্রান্ত রেগে এক ঝটকায় আবিদকে ঠেলা মারল। রেগে বলল, ছি আবিদ, এসব কি? তুই কি সত্যি সত্যি গে হয়ে গেছিস নাকি? হলে হো, কিন্তু আমার দিকে চোখ দিবি না বলে দিলাম। আবিদ ঠেলা সামলাতে না পেরে নিচে পড়ে গেল। প্রান্তের রাগী স্বরের কথা শুনে উঠে দাঁড়িয়ে নিজেও রেগে বলল, ধুর শালা, ঠেলা মারলি কেন? তোর কি মনে হয় আমি তোকে কিস করতাম? ছি, আমি ওসব হলেও তো তোর দিকে নজর দিতাম না।